হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো যে আমরা ডাব্লিউবিএসসি ফুড এসআই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ যে এক্সামটা সামনে হবে সেটার জন্য আমরা ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। তো এ যাবৎ আমাদের টোটাল 33টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 34 নম্বর ক্লাস হবে। এখানে আমরা টোটাল 10টা কোশ্চেন করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সরাসরি প্রথম কোশ্চেনে চলে যাব। প্রথম যেটা কোশ্চেন রয়েছে যে একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি। 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন হয় 20 কেজি। খালি বালতিটির ওজন কত? এইবার বালতিটির জল যখন পূর্ণ থাকে তখন বালতিটির ওজন কত হয়? 25 কেজি। আর 2/3 অংশ যখন জলপূর্ণ হয় তখন ওয়েট কত হয়? 20 কেজি। তার মানে 2/3 যখন জলপূর্ণ থাকে তখন ওয়েট হয় 20 কেজি। তার মানে 2/3 মানে টোটাল যে পোর্শনটা আমরা কি ধরি, একটা বালতির টোটাল পোর্শনটা আমরা 1 অংশ ধরি। 2/3 অংশ যখন জলপূর্ণ থাকে তখন ওয়েট হয় 20 কেজি। এবার বাকি আছে কত কত অংশ, একের থেকে বাদ দিতে হবে। তার মানে 1/3 অংশ। এই 1/3 অংশের মানটা কত হয়ে যাবে? 1/3 অংশের মান কত হয়ে যাবে? 1/3 মান হয়ে যাবে 5 কেজি। কারণ কি, 2/3 মান যদি হয় 2/3 হচ্ছে ওয়েট যদি হয় 20 কেজি আর টোটাল ওয়েট হচ্ছে 25 কেজি, তাহলে 1/3 ওয়েট কত হবে? 5 কেজি। 25-এর থেকে 5 বাদ দিলে কত হয়? 20 বাদ দিলে কত হবে? 5। তো সেহেতু আমাদের এখানে হয়ে গেল 5 কিলো না। এখানে আমাদের হয়ে গেল 5 কিলো। তাহলে 1/3 হচ্ছে ওয়েট কত হচ্ছে? 5 কিলো। তাহলে একের মান কত হচ্ছে? মানে পুরোটার 15। এই 15টা কি? 15টা হচ্ছে জলের ওয়েট। কিসের ওয়েট? জলের ওয়েট। জলের ওজন কত? জলের ওজন হচ্ছে 15 কেজি। তাহলে জল সহ বালতির ওজন কত? 25 কেজি। আর শুধু জলের ওজন কত? 15 কেজি। তার মানে খালি বালতির ওজন কত হবে? 25-এর থেকে 15 বাদ দিব আমরা। 25-এর থেকে 15 বাদ দিলে কত হবে? 10। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন নম্বর সি, 10 কিলো বা 10 কেজি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 2 নম্বর। 2 নম্বর কোশ্চেনে কী বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 660 হলে গসাগু কত? তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 দেওয়া রয়েছে। তাহলে ধরলাম একটা সংখ্যা 3x, একটা 4x আর একটা 5x। তাহলে এদের এলসিএম কত? 3 4 5-এর এলসিএম 3 4 12, 5 12 60। তার মানে 60x হচ্ছে এদের এলসিএম। আর এদের এলসিএম কত দেওয়া রয়েছে? 660। তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে? 11। এই শূন্য আমরা কাটতে পারি। 66কে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে? 11 হবে। তাহলে এক্সের মান 11। এবার বলছি এদের গসাগু কত। তার মানে একটা সংখ্যা যদি এক্সের মানগুলো বসাই তাহলে 3x-এর মান কত হয়ে যাবে? 33। 4x-এর মান কত হবে? 44। আর 5x-এর মান কত হবে? 55। তাহলে 33, 44 আর 55-র গসাগু কত? গসাগু বের করতে বলেছি, তাহলে এদের গসাগু কত? 11। তাহলে সেহেতু আমাদের অ্যান্সার অপশন নম্বর এই হয়ে যাচ্ছে। এই গসাগুটি কীভাবে বের করলাম? অপশন টেস্ট। জাস্ট কোশ্চেনে দেখবো আমরা 8 দিয়ে 55-কে যায় না, তার মানে 8 অ্যান্সার হবে না। 5 দিয়ে 44-কে যায় না, তার মানে 5ও অ্যান্সার হবে না। 3 দিয়ে 44-কে যায় না, তার মানে 3ও অ্যান্সার হবে না। 11 দিয়ে 33-কেও যায়, 44-কেও যায়, 45-কেও ভাগ যায়। তো আমাদের এই 33, 44 আর 55 এর গসাগু 11। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে যে 692 × 686 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই ধরনের অঙ্কই একটা এবার ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমিনারি পরীক্ষায় এসছে। এখানে শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ চেঞ্জ করে দেওয়া ছিল। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করব? কী আছে? 692 × 686 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা হচ্ছে এই দুটো গুণ করব, গুণ করার পরে তারপরে সেটা বর্গমূল করব, বর্গমূল করার পরে দেখব যে কত যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক বড় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের শর্টকাট নিয়ম কি? এই দুটোর আগে বিয়োগ করব। এই দুটো বিয়োগ করলে কত হবে? 692 থেকে 686 যদি বাদ দিই আমাদের বিয়োগফল কত হবে? 6। এবার এই 6টাকেই আমরা এমনভাবে ভাঙিয়ে লিখব, বা 6-এর যেটা বেরোবে বিয়োগফল তার আমরা সরাসরি ভাগ করে দেবো 2 দিয়ে। ভাগ করে কত হয়? 3। এবার 3কে আমরা কী লিখতে পারি? 692-কে আমরা কী লিখতে পারি? 692 - 3 লিখতে পারি।
আচ্ছা 692 মাইনাস 3 না, এটা 6, হ্যাঁ তাহলে 3, 692কে 695 মাইনাস 3 লিখতে পারি, তাই তো? হ্যাঁ, এবার 692 মাইনাস 3 আমরা এখানে লিখব, আর এটাকে আমরা কি লিখতে পারি, 686 প্লাস 3, এটা এইভাবে লিখব। এটা লেখাতে কি হয় আমাদের, এটার সাথে যদি আমরা 3 বিয়োগ করি, এটার সাথে যদি আমরা 3 যোগ করি, তাহলে আমাদের কি হচ্ছে, এখানে 692 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হবে, 689। এবার এখানে যদি আমরা কত বাদ দিই, 86 থেকে যদি আমরা 3 যোগ করি, 686 যোগ 3 689, তাহলে তারপরে এটা 689 ইন্টু 689, তার মানে 689 স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে সংখ্যাটা কি, একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা করতে গেলে আমাদের কি করলাম, এক পাশে 3 বিয়োগ করলাম, এক পাশে 3 যোগ করলাম তো তো আমাদের অ্যান্সারটা কী হবে, এই যে 3 আছে এই 3-এর স্কোয়ার হয়ে যাবে, জাস্ট 3-এর স্কোয়ার কত, 9, তার মানে আমাদের অ্যান্সার কত হবে, অপশন নম্বর বি, 9 হয়ে যাবে। আমরা কি করব, সবার প্রথমে আমি বলে দিই, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার বিয়োগফল করব, বিয়োগফল যেটা বেরোবে, বিয়োগফল এখানে 6 বেরিয়েছে, তো এই 6কে আমরা কী করব, 6-এর ঠিক 2 ভাগ করব, 6-এর 2 ভাগ করে বেরোলে কত হবে, 3, তাহলে অ্যান্সার কী হবে, 3-এর স্কোয়ার। যদি এখানে বিয়োগ করে যদি আর একটা সংখ্যা দেওয়া থাকতো, আমি পরের পেজে দেখিয়ে দিই, যদি নতুন পেজ করতে হবে না, হ্যাঁ, যদি এমন সংখ্যা থাকতো যে 632, এখানে লিখি 632 ইন্টু 624, তাহলে এটার সাথে কি যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা কি করলাম, 632 আর 624কে যদি বাদ দিই, 632 থেকে 624, তার মানে কত হবে, বিয়োগফল 8, তাহলে 8কে আমরা জাস্ট 2 ভাগ করব, কত হয়, 4, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 4-এর স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, তার মানে এই 632 ইন্টু 624 গুণ করলে যত হবে তার সঙ্গে যদি আমরা 16 যোগ করি, তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। একটা ছোট সংখ্যা দিয়ে আমি বোঝাই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। একটা সংখ্যা আমি লিখলাম 6 ইন্টু 9, 6 নং 54, তার মানে পরের সংখ্যাটা 6 9 দিই না, 8 দিই, বা 8 দিলে 1 1 হয়ে যাচ্ছে, তার মানে 10 দিয়ে দিই, 10 আর 6, তাহলে সুবিধা হবে, 10 আর 6 দিয়ে দিই, 10 আর 6 ধরলাম, 10 ইন্টু 6 দেওয়া রয়েছে, এর সাথে কি যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা কি জানি, 6 10 60, তাহলে 60-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে 64, কিন্তু এই 4টা কোত্থেকে আসলো, আমরা কি করব, এই 10-এর থেকে 6 বাদ দেবো, 10-এর থেকে 6 বাদ দিলে কত হবে, 4, তারপরে কি করব, জাস্ট 4-এর 2 ভাগ করব, 4-এর 2 ভাগ কত, 2, তারপরে কী করবো, এই যে 2 বেরোইলো, এই 2-এর স্কোয়ার করব, 2-এর স্কোয়ার কত, 4, তো এই 4টাই আমাদের অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ, সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলো স্থান পরিবর্তন করে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা রয়েছে, তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ, যেই সংখ্যাটা সেটা হচ্ছে তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ। ধরলাম সংখ্যাটা হচ্ছে 10y প্লাস এক্স, এটা হচ্ছে সংখ্যা। তাহলে কি বলছে, এই সংখ্যাটা তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ, তার মানে এর অঙ্ক কোনটা, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এর অঙ্ক, এর 5 গুণের সমান হচ্ছে সংখ্যাটা 10y প্লাস এক্স। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 10y, এখানে 5y এই পাশে রয়েছে, তাহলে 5yটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে -5y হয়ে যাবে, ইকুয়ালস টু এখানে কি আছে, 5x, এবার এই এক্সটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে -x হয়ে যাবে, তার মানে আলটিমেটলি এখানে কি হচ্ছে, 4y ইজ ইকুয়াল টু 4x, সরি এখানে 5y ইজ ইকুয়াল টু 4x হচ্ছে। তারপরে আমরা এটা কি লিখতে পারি, 5y মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার আর একটা সমীকরণে কি বলা রয়েছে, আর একটা সমীকরণে বলা রয়েছে যে সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলো স্থান পরিবর্তন করে, তার মানে এই সংখ্যাটা এটা,
তাহলে সংখ্যাটার সাথে আমরা 9 যোগ করি, 10y প্লাস এক্স প্লাস 9 করলে কী হয়, সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। মানে দশক, এই সংখ্যাটার দশক স্থানীয় অঙ্ক কী আছে, 10y, ওয়াই আছে 10y, আর একক স্থানীয় অঙ্ক কী আছে, এই শুধুমাত্র এক্স। তারপরে যখন অঙ্কগুলো স্থান পরিবর্তন করবে, তার মানে 10y এর জায়গায় কী হবে 10x, আর এক্সের জায়গায় কী হবে ওয়াই হবে, অঙ্কগুলো স্থান পরিবর্তন করবে, তাহলে 10x প্লাস ওয়াই হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই 10yকে যদি আমরা এই ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 10y মাইনাস ওয়াই হবে, তার মানে 9y প্লাস প্লাস এক্স, এই 10xকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 9x মাইনাস 10x ইকুয়ালস টু 0 লিখতে পারি আমরা। মানে এই যে 10x আর ওয়াইটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে এখানে 9y মাইনাস 9x ইকুয়াল টু, এখানে হচ্ছে মাইনাস 9 হবে, তো এখানে 0 না, এই 9টাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তার মানে মাইনাস 9 এখানে, তার মানে ইকুয়াল টু মাইনাস 9। তারপরে আমরা কি লিখতে পারি, যদি আমরা 9 কমন নেই, তাহলে কী হবে, ওয়াই মাইনাস এক্সের মান কত হয়ে যাবে, মাইনাস 9। তাহলে এই 9 কাটা দিতে পারি আমরা, তাহলে ওয়াই মাইনাস এক্স আমরা কি লিখতে পারি, মাইনাস 1 লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা 5y মাইনাস এক্স, এটা যদি প্রথম সমীকরণ আমরা করি, সমীকরণটা এখানে লিখি একবার, 5y মাইনাস 4x ইকুয়াল টু 0, পরের পেজে করতে হবে, 5y মাইনাস 4x ইকুয়াল টু 0। আর আরেকটা সমীকরণ ছিল হচ্ছে y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1, y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1, এটা ছিল। এইবার যদি আমরা উভয় পাশেই 4x দিয়ে গুণ করি, উপরেরটাকে কোনো দিয়ে গুণ করার দরকার নেই, নিচেরটাকে আমরা 4x দিয়ে গুণ করলাম, 4x, তাহলে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 4y হলো, এখানে 4x, তাহলে এখানে 4 হয়ে যাবে। তারপরে আমরা জাস্ট কী করবো, এটাকে বিয়োগ করে দেবো, তাহলে এখানে মাইনাস সাইন হয়ে যাবে, এখানে প্লাসের সাইন হয়ে যাবে, এখানে প্লাসের সাইন হয়ে যাবে, তার মানে এই 4x কাটা যাবে। তারপরে কি হবে, এই 5y থেকে 4y বাদ দিলে কত হবে, y, এখানে +4 আর 0 যোগ করলে কত হবে 4, তাহলে ওয়াইয়ের মান বেরিয়ে গেল 4। এবার ওয়াইয়ের মান যেহেতু 4 বেরিয়ে গেল, আগের এখানে যদি আমরা ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1 হয়, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1 ছিল। এবার ওয়াইয়ের জায়গায় আমরা 4 বসাই, এখানে যে 4 বসাই, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1, তার মানে এই মাইনাস এক্স, এই 4টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তার মানে কী হবে, -1 -4, তাই মাইনাস এক্সের মান কত হচ্ছে -5, তাহলে এক্সের মান কত হচ্ছে 5, তাহলে ওয়াইয়ের মান 4, এক্সের মান হচ্ছে 5। তাহলে বলেছে সংখ্যাটি কত বলেছে, না কি বলেছিল, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত এটা বলেছে। তাহলে সংখ্যাটি হচ্ছে 10y প্লাস এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় কত বসাই আমরা 4, তাহলে 4 10 40 প্লাস 5 কত হয় 45। এর বলছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত, তাহলে একটা অঙ্ক 4, একটা অঙ্ক 5, তাহলে এদের সমষ্টি কত 9, সেহেতু আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 9, অপশন নাম্বার বি। এই ধরনের অঙ্কগুলো আমাদের একটু বড় হয়, তো পরীক্ষায় আসলে আমাদের সবার পিছনে রাখতে হবে এই ধরনের অঙ্ক, কারণ অপশন টেস্ট করেও এই ধরনের অঙ্ক করা যায় না, আমাদের একমাত্র এইভাবেই করতে হবে। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে 5 + 6 + 7 + 8 + 9 এভাবে 19 অবধি এর যোগফল কত। যদি আমাদের থাকে 1 + 2 + 3 + ... n অবধি, তাহলে আমরা কি করি, এই n পর্যন্ত সংখ্যার যোগফল কী হয়, n × n + 1 / 2, এর মানে হচ্ছে লাস্ট সংখ্যা। এখানে লাস্ট সংখ্যা কি 19, এখানে কি আছে 5 + 6 + 7 + 8 + 9 .. 19 অবধি আছে। তার মানে এখানে 1 থেকে যদি আমরা দেখি 1 + 2 + 3 + 4, এই জিনিসটা নেই এখানে। এবার আমরা যদি এই 1 + 2 + 3 + 4 এখানে ধরি, মানে এক্সট্রা যদি ধরি, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। তাহলে তখন আমাদের যোগফল কী হবে, n মানে কত 19, তাহলে 19 প্লাস n + 1, n + 1 মানে 19 + 1 কত হয়, বা এইভাবে লিখি 19 + 1 / 2, তার মানে কত হবে 19 × 20/2, 2 দিয়ে 20কে কাটলে কত হয় 10, তার মানে 190। কিন্তু আমরা এখানে কি এক্সট্রা ধরেছিলাম 1 + 2 + 3 + 4,
তাহলে এক থেকে 4 অবধি সংখ্যার যোগফল কত? এক একে 1, 8 2 3, 3 3 6, 6 4 10। তার মানে 10টা আমরা এক্সট্রা নিয়েছিলাম, তাহলে 190 থেকে আমরা 10 বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে কত হবে? 180। সেহেতু আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? অপশন নম্বর সি, 180। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে বলেছে কোনো পরীক্ষায় 80% পরীক্ষার্থী ইংরাজিতে এবং 85% পরীক্ষার্থী অঙ্কে পাশ করেছে। এটা অঙ্কে ছিল, অঙ্কে পাশ করেছে। যদি 73% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে, তবে কত পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? তার মানে 80% হচ্ছে ইংরেজিতে পাশ করলো, তারপরে হচ্ছে 85% হচ্ছে ম্যাথে পাশ করলো, আর 73% উভয় বিষয়ে পাশ করলো। তার মানে এই 73% যেই পোর্শনটা, সেখানে এই 80%-এর অংশ লুকিয়ে আছে, আর এই 85%-এর যে অংশটা, সেটার মধ্যে ওই 73% লুকিয়ে আছে। তার মানে অ্যাকচুয়ালি উভয় বিষয়ে পাশ কতজন করেছে সেটা আমরা যদি বের করতে চাই, তাহলে কীভাবে বের করবো? 80 যোগ 85, আর এই 73টা যেহেতু এর মধ্যেও ঢুকে আছে, তো 73কে আমরা বাদ দিয়ে দেবো। তার মানে কত হচ্ছে? 80 আর 85 যোগ করলে 145, মাইনাস 73 যদি আমরা করি কত হয়? এখানে 2, আর এখানে হচ্ছে 7 7 14, 72। না, 72 হবে কেন? ও আচ্ছা, 8 8 16, তো এখানে 165। তার মানে এখানে 2, এখানে হচ্ছে 9, 92। তার মানে 92% উভয় বিষয়ে পাস করেছে। এটা উভয় বিষয়ে পাস করার সংখ্যা, পার্সেন্টেজ। উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস করেছে 92%। তাহলে বলেছে উভয় বিষয়ে ফেল কতজন করেছে? তাহলে পাস যদি করে 92%, তার মানে ফেল করবে হচ্ছে 100 মাইনাস 92, তার মানে 8%। তাহলে 8% ফেল করে উভয় বিষয়ে। তার মানে আমাদের অ্যান্সার অপশন নম্বর বি, 8% অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 7 নম্বর। 7 নম্বর কোশ্চেনে কী বলেছে? এ ইস টু বি ইজ ইকুয়াল টু সি ইস টু ডি ইজ ইকুয়াল টু ই ইস টু এফ 1:2 হলে 3a প্লাস 5c প্লাস 7e ইস টু 3b প্লাস 5d প্লাস 7f ইজ ইকুয়াল টু কত? এখানে এ ইস টু বি ইজ ইকুয়াল টু সি ইস টু ডি ইজ ইকুয়াল টু ই ইস টু এফ ইজ ইকুয়াল টু 1:2 দেওয়া রয়েছে। তার মানে এ ইস টু বি এর মান হচ্ছে 1:2, সি ইস টু ডি এর মান হচ্ছে 1:2, ই ইস টু এফ এর মান হচ্ছে 1:2। তো আমরা কী ধরবো? এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 1, ডি এর মান 2, ই এর মান 1, এফ এর মান 2। তাহলে আমরা কী লিখবো? 3a, কোশ্চেনে যেটা বলা আছে, প্লাস 5c প্লাস 7e ইস টু 3b প্লাস 5d প্লাস 7f। এবার এ এর মানও 1, সি এর মানও 1, ই এর মানও 1। তার মানে 3 অক্ষে 3, 5 অক্ষে 5, 7 অক্ষে 7। তার মানে এখানে 3 অক্ষে 3, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, 1 দিয়ে গুণ করলে ওই সেম জিনিসই হবে। ইস টু এইদিকে বি এর মান কত? বি এর মান 2, ডি এর মান কত? 2, আর এফ এর মানও 2। তার মানে কত হবে? 3 × 2 প্লাস, বা একবার লিখি 3 দুগুণী 6, এখানে 3 দুগুণী 6, 5 দুগুণী 10, যেহেতু ডি এর মান 2, এফ এর মানও 2, 7 দুগুণী 14। তার মানে এখানে কত হচ্ছে? 3 5 8, 8 7 15 ইস টু এখানে কত হচ্ছে? 6 আর 10 16, 16 আর 14 30। তাহলে 15:30কে আমরা কি লিখতে পারি? 1:2। সেহেতু আমাদের অ্যান্সার অপশন নম্বর বি হয়ে যাচ্ছে 1:2। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 8 নম্বর। 8 নম্বর কোশ্চেনে বলেছে 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? এই ধরনের অঙ্ক আসলে আমরা কী করবো? একবারে এটা দিয়ে এটাকে ভাগ করে দেবো। কারণ আমরা কি জানি, গড়কে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগও করতে পারি, গুণও করতে পারি, বা হচ্ছে বিয়োগও করতে পারি, বা যোগও করতে পারি। তার মানে 12টি সংখ্যার গড় হচ্ছে 15। এবার প্রতিটি সংখ্যাকে যখন 3 দিয়ে ভাগ করব, তখন নতুন গড় কত হবে? এই গড় ডিভাইডেড বাই সংখ্যা হবে। গড় কত? 15। কত সংখ্যা? 3। তার মানে কত হবে? 5। অ্যান্সার অপশন নম্বর এ। এটা যদি কেউ না বোঝে কীভাবে হলো, সে এইভাবে করতে পারে যে 12টি সংখ্যার গড় 15, 12টি সংখ্যা আছে, তার গড় 15। তাহলে 12টি সংখ্যার গড় যদি 15 হয়, তাহলে 12টি সংখ্যার টোটাল কত হবে? 12 15 180, 180। এইবার প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলো, প্রত্যেকটা সংখ্যাকে কত দিয়ে ভাগ করলো? 3 দিয়ে ভাগ করলো।
এবার এইখানে কিন্তু 12টা এই 180-র মধ্যে এই 180 কি 12টি সংখ্যার যোগফল, 12টি সংখ্যা 1 2 3 4 বা যে কোনো কিছু হতে পারে, এমন টোটাল 12টা সংখ্যা হবে। এই 12টা সংখ্যার গড় 180। তো এই 12টা সংখ্যাকে আবার 3 দিয়ে ভাগ করেছে, 3 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে কি করেছে 3 দিয়ে ভাগ করেছে। তো 3 দিয়ে ভাগ করেছে মানে কি এই যোগফলটাকেও 3 দিয়ে ভাগ করেছে। তাহলে 180কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 60। তাহলে এখন এই যে 60 বেরোলো, এই 60টার মধ্যে কয়টা সংখ্যা আছে 12টা সংখ্যা। তাহলে 12টা সংখ্যার এখন যোগফল কত 60। তাহলে এখন গড় কত 60/12 সমান সমান কত হবে 5। এভাবে আমরা করতে পারি। যদি কেউ না বোঝে তাহলে পরে যেটা বোঝালাম সেভাবে বুঝতে পারি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে এ এবং বি একটি কাজ 15 দিনে করতে পারি, বি একা ওই কাজটি 30 দিনে করতে পারি, 5 দিন একত্রে কাজটা করার পর বি চলে যায়, বাকি কাজটি এ কতদিনে করবে। তার মানে এ আর বি একটি কাজ করে 15 দিনে, আর বি একা কাজটি করে 30 দিনে। ধরলাম টোটাল কাজটা হচ্ছে এদের এলসিএম, এলসিএম কত 30। তার মানে এ প্লাস বি 15 দিনে করে 30 একক, তার মানে একদিনে করবে কত একক 2 একক, 2 একক। আর এ হচ্ছে 30 দিনে করে 30 একক, একদিনে করবে 1 একক। তাহলে এ প্লাস বি একদিনে করে 2 একক, আর এ করে একদিনে 1 একক, তার মানে বিও করবে একদিনে 1 একক, এও করবে একদিনে 1 একক। এখানে বি ছিল, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে লিখতে, এখানে বি ছিল। এ প্লাস বি করে হচ্ছে 15 দিনে 30 একক, তার মানে একদিনে করবে 2 একক। বি একাই করে বি হচ্ছে একা 30 দিনে করে 30 একক, তার মানে একদিনে করবে 1 একক। তাহলে এখানে এ প্লাস বি একদিনে করে 2 একক, আর বি একাই করে 1 একক। তাহলে এই এ প্লাস বি এর জায়গায় বি এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এর মান কত হবে, এর মান 1 হবে। বা সিম্পলি আমরা বলতে পারি এ প্লাস বি করে একদিনে 2 একক, আর বি একাই করে 1 একক একদিনে, তার মানে এও করবে একদিনে 1 একক। 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1। তাহলে এও একদিনে করে 1 একক, তার মানে 30 একক করতে এর কতদিন লাগবে 30 দিন। তার মানে আমরা কি বলতে পারি যে এরও কাজটা করে 30 দিনে, এও কাজটা করে 30 দিনে, বিও কাজটা করে 30 দিনে। এবার টোটাল কাজটা এদের এলসিএম 30। তার মানে এ একদিনে করে 1 একক, আর বিও একদিনে করে 1 একক। এর বলছে যে 5 দিন একত্রে কাজটা করার পর বি চলে যায়। তাহলে এ আর বি একদিনে কত একক করে, এ করে 1 একক, বিও করে 1 একক, তার মানে এ আর বি একদিনে করে হচ্ছে 2 একক, 2 একক। তাহলে 5 দিন এ আর বি মিলে করেছে, তাহলে 5 দিনে করবে কত একক 10 একক। 30 এককের মধ্যে 10 একক তারা 5 দিনে করে নিল, বাকি থাকলো কত একক 20 একক। 30 এককের মধ্যে 10 একক কাজ হয়ে গেলে বাকি থাকে 20 একক। এই 20 একক কাজটা কে করবে, বি যেহেতু চলে যায় তাহলে বাকি কাজটি এ করবে। এটাই বলেছে যে বাকি কাজটি এ কতদিনে করবে, তাহলে বাকি কাজ কত 20 একক। তাহলে এ হচ্ছে আমরা কি বের করেছি এ একদিনে করে 1 একক, এ একদিনে করে 1 একক, তাহলে 20 একক করবে কতদিনে, বা আমরা বলতে পারি 1 একক করে একদিনে, তাহলে 20 একক করবে 20 দিনেই। তাহলে অ্যান্সার আমাদের কত হবে অপশন নাম্বার ডি। যেহেতু এ একদিনে করে 1 একক তো 20 একক করবে 20 দিনে, একদিনে 1 একক করলে 20 একক করবে 20 দিনে। নেক্সট কোশ্চেন লাস্ট, এটা আমাদের শেষ কোশ্চেন। এখানে বলেছে এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে 20 কিলোমিটার দূরত্ব যান, প্রতি 5 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নেন, সমগ্র পথ যেতে তার সময় কত লাগবে। তো আমরা যদি মনে মনে দেখি যে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে 20 কিলোমিটার যায়, 10 কিলোমিটার পার ঘন্টা বেগে 20 কিলোমিটার যায়, তাহলে কত ঘন্টা লাগে তার 2 ঘন্টা লাগে। 10 কিমি পার ঘন্টা মানে কি 1 ঘন্টা যায় 10 কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার যেতে তার কতক্ষণ লাগবে 2 ঘন্টা। এবার এই 2 ঘন্টা যেতে সে প্রতি 5 কিলোমিটার অন্তর 10 মিনিট করে বিশ্রাম নেয়। তাহলে 20 কিমি যেতে প্রথমে এখানে মানে এটা যদি ধরি এই টোটালটা হচ্ছে 20 কিমি। তো প্রথম এখানে 5 কিমি গেল, তারপরে সে 10 কিমি যাবে, তারপরে সে 15 কিমি যাবে, তারপরে এখানে 20 কিমি। তাহলে প্রথম যখন 5 কিমি যায় তখন সে রেস্ট নেয় হচ্ছে 10 মিনিট, তারপরে 5 কিমি যাওয়ার পরে আরও 10 মিনিট রেস্ট নেয়, তারপরে যাওয়ার পরে আবার 10 মিনিট রেস্ট নেয়, 10 মিনিট রেস্ট নিয়ে এই 15তে পৌঁছালো। তারপরে কিন্তু আবার 10 মিনিটে তারপরে কিন্তু আবার কোনো সে রেস্ট নেবে না, রেস্ট না নিয়ে কিন্তু এখানে পৌঁছাবে। কারণ কি আমি বলি, সে যখন এখানে ছিল, এটা আমার এখানে লিখে দিই তাহলে সুবিধা হবে।
এটা ধরলাম, এখানে 0, এখানে আসলো 5, এখানে আসলো 10, এখানে আসলো 15, এখানে আসলো 20। এই 20 কিলোমিটার। সে কী করে প্রতি 5 কিলোমিটার অন্তর 10 মিনিট করে বিশ্রাম নেয়। তার মানে প্রথমে 5 কিলোমিটার আসলো, এখানে আসলো, তাহলে এখানে 10 মিনিট 10 মিনিট বিশ্রাম নিল। তারপরে এখান থেকে আবার 5 কিলোমিটার গেল, 10 মিনিট 10 কিলোমিটারে আসলো, এখানে আবার 10 মিনিট বিশ্রাম নিল। তারপরে এখান থেকে আবার এখানে আসলো, এখানে এসে 10 মিনিট বিশ্রাম নিল। তারপরে এখান থেকে আবার এখানে গেল, এখানে গেল মানে কি, এখানে গেল মানে ওর জার্নি শেষ। এখানে আর 10 মিনিট বিশ্রাম নেওয়ার কোনো দরকারই নেই, কারণ এখানে তার জার্নি শেষ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি সে কত মিনিট বিশ্রাম নিল, এখানে 10, এখানে 10, এখানে 10, টোটাল 30 মিনিট বিশ্রাম নিল। আর 10 কিলোমিটার পর ঘন্টা বেগে 20 কিলোমিটার দূরত্ব যেতে কত টাইম লাগে, যে 10 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে 20 কিমি যাবে 2 ঘন্টায়। 2 ঘন্টা প্লাস হচ্ছে রেস্ট নেওয়ার জন্য আরও 30 মিনিট তার এক্সট্রা লাগলো, 10 মিনিট করে। তাহলে 2 ঘন্টা প্লাস 30 মিনিট, তার মানে তার কত টাইম লাগলো, টোটাল হচ্ছে 2.5 ঘন্টা। 2 ঘন্টা 30 মিনিট তার টাইম লাগলো, 2 ঘন্টা 30 মিনিট। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট আবার হবে না, কিন্তু এটা অনেকেরই কনফিউশন হবে যে 2 ঘন্টা 40 মিনিট হবে, কিন্তু 2 ঘন্টা 40 মিনিট হবে না। কারণ এই যে 15 কিলোমিটার আসার পরে সে যে গেল, সে যে আরও গেল 5 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু তার জার্নি শেষ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তার আর 10 মিনিট বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার জার্নি শেষ। সেহেতু সে টোটাল 30 মিনিট বিশ্রাম নেয়। যেহেতু 2 ঘন্টা প্লাস 30 মিনিট, সেহেতু অ্যান্সার 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি মনে হয় এই ধরনের ভিডিও তোমাদের প্রিপারেশনে হেল্প করছে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।